গত ভিডিওতে আমি প্যানোর আর্ট অব দ্য ডেভিল বেগিনিং নামে একটি থাই হরর মুভি এক্সপ্লেন করেছিলাম এবং বলেছিলাম মুভিটার পরবর্তী পর্ব এসে পড়েছে। তাই আজ আমি তার পরবর্তী পর্বটি নিয়ে এলাম। যারা এখনো পর্যন্ত পর্বটি দেখেননি দ্রুত দেখে নিন, নয়তো এই পর্বের কিছুই বুঝতে পারবেন না। তো আর কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতে আমাদের একজন ব্যক্তিকে দেখানো হয়, যার চেহারা তো আমাদের দেখানো হয়নি, তবে সে একটি প্রেসের মালিকের সঙ্গে কথা বলতে এসেছে। আর ওই মালিক লোকটিকে দি থার্ড আই অরিজিনস সম্পর্কিত একটি বই দেখায়। এরপর লোকটি প্রেসের মালিককে প্যানোরের গল্প শোনাতে শুরু করে। মূলত সে প্রথম পর্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বর্ণনা করছিল। আর তার কথা আমরা জানতে পারি ওই ঘটনার পর প্যানোর কথা হারিয়ে গিয়েছে। সে কোথায় গেছে কেউই জানে না। এমনকি সে নিজের নামটা পর্যন্ত পরিবর্তন করে অন্য শহরে কোথাও বসবাস করছে, যে জন্য প্রেসের মালিক লোকটির কাছে জানতে চায় প্যানোর আসলে দেখতে কেমন ছিল। তো এখান থেকে সিন শিফট হয়। আমাদের একজন ব্ল্যাক ম্যাজিক করা শামানকে দেখানো হয়, যে একজন গর্ভবতী মহিলাকে ধরে এনেছে। এই শামান আসলে গর্ভের শিশুদের দেহ থেকে তাদের আত্মা বের করে নিজের শক্তি বৃদ্ধি করত, কিন্তু সে ওই বাচ্চাটিকে মেরে ফেলার আগেই সেখানে প্যানোর এসে উপস্থিত হয়। এমনকি সে শামানের উপর ব্ল্যাক ম্যাজিক করে তাকে ভয়ঙ্করভাবে হত্যা করে। এরপর আমরা প্যানোরের মা নয়নের বড় বোন মাসুরিকে দেখতে পাই। সে পিয়াকে গিয়ে জানায় যে ফা কোথাও চলে গেছে। এরপর তারা দুজনই প্যানোরকে খুঁজতে শুরু করে। আসলে তারা প্যানোরের কথাই বলছিল, কারণ নিজের শক্তি এবং স্মৃতিশক্তি হারানোর পর প্যানোরের নাম ফা রাখা হয়েছিল। আর এখন সে তার আন্টি মাসুরির সঙ্গেই থাকে, তবে এটা অন্য শহরে। প্যানোরকে তারা এটা বলেছিল যে তাদের একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন প্যানোরের মা মারা গেছে আর প্যানোরের স্মৃতিও হারিয়ে গেছে, এমনকি তার নাম ফা। কিন্তু আমরা জানি যে বাস্তবে কি ঘটেছিল। যাই হোক, মাসুরি আর পিয়াক যখন প্যানোরকে খুঁজতে যায়, তারা লক্ষ্য করে প্যানোর মাটিতে পড়ে যন্ত্রণায় ভীষণভাবে চিৎকার করছে, কারণ প্যানোরের থার্ড আই আবার খুলে গিয়েছিল। এমনকি তার শক্তিগুলো ধীরে ধীরে ফিরে আসছিল, যে জন্য ওই থার্ড আইকে বন্ধ করতে মাসুরিকে একটি বিশেষ ধরনের রিচুয়াল করতে হয়। মূলত প্যানোরের থার্ড আইটি এজন্য বন্ধ করা হচ্ছে যাতে প্যানোরের কিছু মনে না পড়ে। তো সিন চলে যায় পরবর্তী দিন। এখানে আমরা দেখতে পাই প্যানোর এখন যে শহরে বসবাস করছে সেখানে সবাই তাকে খুবই পছন্দ করে, যেমনটা প্রথম পর্বের একদমই বিপরীত। কারণ প্রথম পর্বে প্যানোরকে কেউ পছন্দ করতো না, কিন্তু যদি প্যানোর থার্ড আই খুলে যায় তাহলে সে নিজের নিয়ন্ত্রণ হারাতে পারে আর নিজের কালো জাদুর সাহায্যে অনেক মানুষকে মারতেও পারে। তবে আমরা জানি সে শুধুমাত্র তাদেরই ক্ষতি করবে যারা তাকে কষ্ট দেয় অথবা বিরক্ত করার চেষ্টা করে। এরপর সিন চলে যায় রাতে। শহরের শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল দেখছিল। প্যানোরও তখন নিজের ফলাফল দেখতে এসেছে। প্যানোরের পাশে যে মেয়েটি দাঁড়িয়েছিল সে পাশ করেছে, কিন্তু প্যানোর নিজের নাম খুঁজে পাচ্ছিল না, যে জন্য তার মনটা খারাপ। তবে পিয়াক এসে জানায় প্যানোরও পাশ করেছে। আর পরবর্তী দিন সকালে প্যানোর এই খবরটি মাসুরিকেও জানায়। প্যানোরে পাশ করার খবর শুনে মাসুরিও খুশি। এরপর পিয়াককে দেখানো হয় সে প্যানোরের জন্য একটি ডায়েরি নিয়ে এসেছিল, আর সেই ডায়েরিটি দেখে প্যানোর ভীষণ খুশি। এখানে কথার মধ্যে প্যানোর পিয়াককে চুমু দিয়ে চলে যায়। এরপর রাতের বেলা প্যানোর যখন ঘুমাতে যায় তখন তার পুরনো স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে, এমনকি তার থার্ড আই আবার খুলতে থাকে। যে জন্য মাসুরি পিয়াককে জানায় আসলে তাদের দুজনের ভালোবাসার কারণেই প্যানোরের থার্ড আই খুলে যাচ্ছে, আর এটাকে থামাতে হলে প্যানোরের স্মৃতি থেকে পিয়াককে মুছে ফেলতে হবে। পিয়াক হইতে রাজি হয়ে যায়, কারণ সে ভালো করে জানতো অন্যথায় কী ঘটতে পারে। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই প্যানোর শিক্ষক হওয়ার পড়াশোনা করার জন্য নিজের শহর থেকে দূরের একটি কলেজে গিয়ে ভর্তি হয়েছে। আজ সেখানে নতুন শিক্ষার্থীদের প্রথম দিন, তাই সিনিয়ররা নতুনদেরকে র্যাগিং করছিল। এই সিনিয়রদের নাম ছিল কৃতাই, ম্যাকি, মানো, ফোন, নিক এবং চাম। যাই হোক, এবার এই সিনিয়ররা প্যানোরদের বলে যে নিজেদের জন্য একজন করে পার্টনার খুঁজতে হবে, কিন্তু প্যানোর তার পার্টনার খুঁজে পাচ্ছিল না। আর এখানে একটা নিয়ম ছিল, যদি একজন তার পার্টনার খুঁজে না পায় তাহলে সবাইকে সাজাভোগ করতে হবে। আর এখানে পার্টনার খুঁজতে খুঁজতে প্যানোর সাথে মিন্ট নামে একটি মেয়ের পরিচয় হয়। এদিকে সিনিয়ররা তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য একটি হন্টেড ল্যাব তৈরি করে রেখেছিল, যার মধ্য দিয়ে ওই জুনিয়রদেরকে যেতে হবে। এই ল্যাবটা মূলত অনেক ভয়ঙ্করভাবে সাজিয়েছিল, তবে মিন্টের কাছে এই সব কিছু হাস্যকর মনে হচ্ছে, যে জন্য সিনিয়রদের সঙ্গে মিন্টের ঝগড়াও হয়। কিন্তু প্যানোর যখন সেই ল্যাবের ভেতরে রাখা নকল লাশগুলো দেখতে পায় তখন তার পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসতে শুরু করে, যে জন্য সে একসময় বের হয়ে যায়। মিন্টও তার পেছনে পেছনে যায়। আর প্যানোরের এই অবস্থা দেখে মিন্ট তার কাছে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে, কিন্তু প্যানোর তো তাকে বলতে পারছে না। তবে এর মধ্যেই তারা দুজন খুব ভালো বন্ধুতে পরিণত হয়। ঠিক তখনই আমরা পিয়াককেও দেখতে পাই যে প্যানোরের কলেজের কাছের একটি গ্যারেজে কাজ করছে, যাতে প্যানোরের কাছাকাছি থাকতে পারে, তার উপর নজর রাখতে পারে, তাকে রক্ষা করতে পারে। এমনকি সে নিয়মিত সব খবর মাসুরিকে জানিয়ে দিত। কিন্তু মাসুরি পিয়াককে প্যানোরের থেকে দূরে থাকতে বলে, না হলে তো প্যানোরের থার্ড আই আবার খুলে যেতে পারে। এরপর আমরা প্রথম পার্টের সেই পোস্ট ক্রেডিট সিনটি আবার দেখতে পাই, অর্থাৎ প্যানোরের পিয়াকের কথা একদমই মনে ছিল না,
তবে মাঝে মাঝে তার কিছু অস্পষ্ট ফ্ল্যাশব্যাক ভাসত। কারণ একদিন কলেজ থেকে ফেরার সময় প্যানোর এবং মিন্ট বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি ফোন বুথে ঢোকে। সেখানে পিয়াকও ছিল। আর পিয়াককে দেখে প্যানোরের মনে হয় যেন সে আগে কোথাও পিয়াককে দেখেছে। এরপর আমরা রাতের বেলা চৈত্রী নামে এক অফিসারকে দেখতে পাই। সে ব্যাংকক থেকে প্যানোর এবং পিয়াকের গ্রামের সে কাল সদস্যদের মৃত্যুর মামলার তদন্ত করতে এসেছিল। মানে মামলাটি আবার ওপেন হয়েছে। চৈত্রী ওই রাতেই প্রিন্সিপাল মানে ওই কার্ড লেটারের কবরটা আবার খোলে। মূলত সে ওই কার্ডকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে এসেছিল। আর এই জন্য তার প্রিন্সিপালের হার্টও দরকার, যাতে সেই হার্ট ধ্বংস করে কার্ড লেটারের পুরো বংশটাই একদম শেষ করে দিতে পারে। কারণ এতে করে আর কোনো শক্তিও থাকবে না, কোনো নেতাও থাকবে না, না থাকবে কোনো কাল্টের সদস্য। কিন্তু চৈত্রী যখন প্রিন্সিপালের শরীরের মধ্যে হাত ঢুকায় তখন সেখানে হার্টের জায়গায় একটি তাবিজ পায়, যেটা মূলত প্যানোর তার শরীরের মধ্যে রেখেছিল। আর প্রথম পর্বে আমরা দেখেছিলাম প্যানোর ওই কার্ড লিডার অর্থাৎ প্রিন্সিপালের হার্টটি খেয়ে ফেলেছিল। এমনকি তার অধিকাংশ শক্তি সেই ডিএটির কাছে আবার ফিরিয়ে দিয়েছিল, যে আসলে সেই 3i ডিএটি। তো এই তাবিজটি পাওয়ার পর চৈত্রী ওই কাল্টের বেঁচে থাকা অন্য সদস্যদের খুঁজে খুঁজে প্যানোরের সম্পর্কে জিজ্ঞেস করছিল, কিন্তু কারো কাছে কোনো সঠিক তথ্য ছিল না। আর এভাবেই চৈত্রী সেই কাল্টের অসংখ্য সদস্যকে হত্যা করেছিল। যদিও তাদের কাছে তাবিজ এবং ব্ল্যাক ম্যাজিকের শক্তি ছিল, কিংবা বন্দুকের মতো অস্ত্রের বিরুদ্ধে অনেকটাই প্রতিরোধ ছিল। কিন্তু এখানে আমরা আরও একটি বিষয় জানতে পারি, এই চৈত্রী আসলে একজন হোয়াইট ম্যাজিক ব্যবহারকারী। অর্থাৎ এখানে হোয়াইট ম্যাজিকের বিপরীতে একদম পারফেক্ট বিপরীত শক্তি হিসেবে তাকে দেখানো হয়েছে। আর সে নিজের হোয়াইট ম্যাজিক ব্যবহার করে সেই সব ব্ল্যাক ম্যাজিক ব্যবহারকারীদেরকে হত্যা করে, যারা মূলত নিরীহ মানুষদের ক্ষতি করত। আর চৈত্রী নিজের হোয়াইট ম্যাজিকের সাহায্যে যে কোনো ডার্ক চার্ম বা ব্ল্যাক ম্যাজিককে প্রতিহত করতে পারত। তো পরবর্তী দিন আমরা আবার প্যানোরকে কলেজে দেখতে পাই। সেখানে সে নিজের বইয়ের ভিতরে টেবের একটি ছবি খুঁজে পায়। টেবের সম্পর্কে আমরা প্রথম পর্বে দেখেছি যে টেব ছিল তার সবথেকে ভালো বন্ধু। আর এই ছবিটিও ছিল তাদের পুরনো একটি ছবি, যেটা তারা 3 দোকানে তুলেছিল। এবং ওই ছবিটি দেখার পর প্যানোরের অতীতের নানা স্মৃতি ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে সব শিক্ষার্থীরা বাইরে দৌড়াতে শুরু করে, আর তাদের পিছে পিছে প্যানোর এবং মিন্টও চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় কেউ একজন কলেজের বোর্ডের উপর প্রথম পার্টের জিপ, পং এবং প্যানোরের সকল বন্ধুদের মৃতদেহের ছবিগুলো টাঙিয়ে দিয়েছে। এমনকি লিখে রেখেছে, আমি জানি তুই এখানে আছিস শয়তান। এইগুলো দেখার পরই প্যানোরের স্মৃতিগুলো আবার ফিরে আসতে শুরু করে। প্যানোর চিৎকার করতে শুরু করে, যে জন্য মিন্ট প্যানোরকে ওয়াশরুমের মধ্যে নিয়ে যায়। আর ওই সময় ওই সিনিয়ররাও সেখানে এসে তাদেরকে বুলিং করতে শুরু করে। এদের মধ্যে চ্যাম তো একসময় টয়লেটের মধ্যে প্রস্রাব করে প্যানোরকে ওই টয়লেটের কমোডের মধ্যে মুখ চেপে ধরছিল। মিন্টও তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেও কিছু করতে পারছে না। তবে এর মধ্যেই সেখানে ইংলিশ টিচার ভিলাই এসে পড়ে আর অন্যদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তবে এইখানে যারা রয়েছে তারা অনেক ধনী পরিবারের সদস্য, তাই তারা ভিলাইয়েরও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল, মানে নিজেদের শিক্ষিকার থেকেও। তো এরপর কলেজ শেষ হলে প্যানোর হোস্টেল রুমে মিনকে বলছিল তার কাছে মনে হচ্ছে এই ছবিগুলোতে যাদের দেখা যাচ্ছে সে হয়তো ওদেরকে চিনত, কিন্তু তার কিছুই মনে নেই, কারণ একটি দুর্ঘটনায় তার সকল স্মৃতি হারিয়ে গেছে। মিন্টো টেবের ছবিটা দেখতে পায়, কিন্তু প্যানোর বুঝতে পারছে না আসলে টেপকে। মিন্টো তাই তাকে এত বেশি ভাবতে নিষেধ করে। এরপর তারা ঘুমাতে গেলে মিন্টের প্যানোরের হেয়ার ক্লিপটি খুব পছন্দ হয়েছিল, তাই প্যানোর নিজের ক্লিপটিও তাকে দিয়ে দেয়। এরপর দুজনই ঘুমিয়ে পড়ে, কিন্তু প্যানোর এখনও বোর্ডে লাগানো ছবিগুলো এবং বইয়ের মধ্যে পাওয়া ছবিটি নিয়ে ভাবছে। যাই হোক, একসময় তারা ঘুমিয়ে পড়ে। আর পরবর্তী দিন আমরা পিয়াককে দেখতে পাই সে নিজের গ্রামে এসে তার বাবার সঙ্গে দেখা করছে। আর তার বাবা তাকে জানায় কাল্টের কিছু লোক প্যানোর সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। আর আপনারা ভালো করে জানেন এমনটা কেন হচ্ছিল, কারণ ছিল চৈত্রী। ঠিক তখনই হঠাৎ করে অফিসার চৈত্রীও সেখানে এসে পড়ে। আর পিয়াকের বাবা তার সম্পর্কে সব তথ্য তাকে জানিয়ে দেয়, মানে প্যানোর সম্পর্কে। চৈত্রী সেখানে এসেছিল সেই তাবিজটা সম্পর্কে জানতে, যেই তাবিজটা আসলে কে তৈরি করেছে। কিন্তু পিয়াকের বাবা সে সম্পর্কে কোনো ধারণাই নেই। তো এরপর কলেজের অন্য একটি দৃশ্যে কলেজের ডিন ভিলাই ম্যাডামকে নিজের অফিসে ডাকে, কারণ কলেজ ফান্ড থেকে কয়েক লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। আর এই ঘটনার জন্য ভিলাইকে কলেজ থেকে বহিষ্কারও করা হতে পারত, কিন্তু ভিলাই ভালো করে জানতো যে টাকাগুলো আসলে তারই সহকর্মী শিক্ষক টোন তুলে নিয়েছিল, আর সেটাও ভিলাইয়ের নাম ব্যবহার করে। এদিকে আবার তাদের কথাগুলো প্যানোর অফিসের বাইরে দাঁড়িয়ে শুনছিল, যেজন্য প্যানোর ভিলাইকে তার কাজে সাহায্য করে। তার জিনিসপত্র বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে নিজের রুমে ফিরে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে প্যানোর তাকে জিজ্ঞেস করে যে টাকাগুলো কি টনি নিয়েছিল। ভিলাই তখন বলে যে কোনো প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে এভাবে অভিযোগ করা যায় না, আর তিনি প্যানোরকে এসব বিষয় চিন্তা না করতে বলে, যেজন্য প্যানোর সেখান থেকে চলে যায়। এরপর পরবর্তী দিন আমরা টোন এবং ভিলাইকে একসঙ্গে দেখতে পাই। এখানে আমরা এটাও বুঝতে পারি তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল, আর টনি মূলত সেই টাকাগুলো নিয়েছিল। তবে টোন বলছিল খুব তাড়াতাড়ি সব টাকা সে ফিরিয়ে দিবে। অন্যদিকে চ্যাম্প প্রজেক্টর রুমে বসে প্যানোর ছবি দেখছিল।
ঠিক তখনই ওপর থেকে অসংখ্য কীড়া এসে তার উপর পড়তে শুরু করে, এমনকি সেই পোকাগুলো তার শরীরের মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই প্রজেক্টর চলতে থাকা প্যানোরের ছবিটির মুখ থেকেও অসংখ্য পোকা এসে তার গায়ের উপর পড়ে। ধীরে ধীরে পোকাগুলো তার ভিতরের সব কিছু খেয়ে ফেলে, অর্থাৎ তাকে জীবিত অবস্থায় খেয়ে ফেলছে। এদিকে চ্যামের চিৎকার শুনে তার বন্ধুরা মানে কৃতাই, নিক, ফোন, মানো এবং ম্যাকি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তবে ততক্ষণে চ্যাম মারা গেছে। আর এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে কেউ তার দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। ঠিক তখনই কৃতাই প্রজেক্টর উপর প্যানোরের ছবি দেখতে পায়, যে জন্য সে চ্যামের এই অবস্থার জন্য প্যানোরকে দায়ী করছিল। এমনকি কৃতাই তো একসময় প্যানোর উপর হামলাও করে বসে, কিন্তু ঠিক তখনই মিন্ট এসে প্যানোরকে বাঁচায়। যে জন্য কলেজ শেষে কৃতাই এবং তার বন্ধুরা এক ব্ল্যাক ম্যাজিক চর্চাকারীর কাছে যায়। কৃতাই মূলত প্যানোর উপর কালো জাদু করতে এসেছে। সে তাকে এটাও বলে যে প্যানোর নিজেও ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে, আর এই জন্যই প্যানোর এবং মিন্ট খুব ভয়ঙ্কর আত্মাদেরকে দেখতে পাচ্ছিল। তারা মৃত মানুষদের দেখছে, যে জন্য ভয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ওই সময় সেই ব্ল্যাক ম্যাজিক চর্চাকারী নিজের অভিশাপের মাধ্যমে প্যানোরকে আঘাত করতে শুরু করে। তবুও প্যানোর পাল্টা কিছুই করছিল না। কৃতাই তখন তাকে বলে প্যানোরকে আঘাত না করে মিন্টকে আঘাত করতে, কারণ মিন্টকে কষ্ট পেতে দেখলে প্যানোর কষ্ট পাবে। তাই কথা মতো মিন্টের উপর কালো জাদু করার পর মিন্ট যখন যন্ত্রণায় ছটফট করছিল, প্যানোরের মধ্যে তখন টেবের স্মৃতিগুলো আবার ফিরে আসতে শুরু করে। কারণ সেদিন টেব যেমন যন্ত্রণায় ছটফট করছিল, মিন্টের সাথে একই রকম ঘটনা ঘটছিল। আর ঠিক তখনই প্যানোর থার্ড আইটি খুলে যায়, আর মিন্টের উপরকার সেই অভিশাপ সে নিজের ভেতর শোষণ করে নেয়, যেমনটা সে আগের পার্টে সন্ন্যাসীদের ক্ষেত্রে করত। এরপর প্যানোর ওই ব্ল্যাক ম্যাজিক চর্চাকারীকে নিজের ব্ল্যাক ম্যাজিক করে একটি পা পর্যন্ত পুড়িয়ে দেয়, এমনকি এখান থেকেই নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত ওই ব্ল্যাক ম্যাজিক চর্চাকারীকে সবার সামনে হত্যা করে। এই দৃশ্য দেখার পর কৃতা এবং তার বন্ধুরা পুরো ভয় পেয়ে যায়। আবার প্যানোরও কৃতা এবং তার বন্ধুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কারণ এখন সে ফা নয়, সে আবার নিজের আসল রূপে ফিরে এসেছে। সে এখন আবার প্যানোর হয়ে গেছে। কৃতাইরা বুঝতে পেরেছে যে প্যানোর কোনো সাধারণ মেয়ে নয়, সে কোনো সাধারণ ব্ল্যাক ম্যাজিক ব্যবহারকারীও না। তার কালো জাদু শক্তি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু নিক বলে যে তার কাছে একটি অন্য পরিকল্পনা আছে, কারণ নিক পরিকল্পনা করে কালো কুকুরের রক্ত নিয়ে এসেছে, যেটা আমি আগের পর্বে পড়েছিলাম যে এই কালো কুকুরের রক্ত ব্ল্যাক ম্যাজিক ব্যবহারকারীর শরীরের উপর ফেললে তার শক্তি কমে যায়। তবে তারা জানে যে নিজেরা প্যানোর উপর সেটা ব্যবহার করতে পারবে না, কারণ তাদের পরিণত হয়তো ওই ব্ল্যাক ম্যাজিক চর্চাকারীর মতো হতে পারে। তাই তারা এই ঝুঁকি নিতে চাইছিল না। এদিকে প্যানোর মাসুরিকে কল করে সব জানিয়ে দেয় যে আমার সব মনে পড়ে গেছে। তবে প্যানোর ভয় পাচ্ছে সে হয়তো নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই মাসুরি তাকে নিজের রুমের মধ্যে থাকতে বলে। ঠিক তখনই মাসুরির ওখানে চোরটি এসে পড়ে। আর এখানে আমরা জানতে পারি যে চোরটির হোয়াইট ম্যাজিক অত্যন্ত শক্তিশালী, কারণ মাসুরি এখানে চোরটিকে থামানোর জন্য কিছু আত্মাকে ডেকেছিল, কিন্তু তারা চোরটির ধারের কাছে পর্যন্ত যেতে পারেনি। যে জন্য চোরটি একসময় মাসুরির বাড়ির ভেতর ঢুকে পড়ে। সে মাসুরির উপর আক্রমণ করে তাকে মারধর করে অজ্ঞান করে। অন্যদিকে প্যানোর আর মিন নিজেদের হোস্টেল রুমে ফিরে যায়। আর এদিকে চোরটি প্যানোর সম্পর্কে জানতে মাসুরিকে টর্চার করেই যাচ্ছে, কিন্তু মাসুরি তাকে কিছুই বলছিল না। এর মধ্যে সেখানে পিয়াক এসে পড়ে। সে চোরটির সঙ্গে লড়াই করতে শুরু করে, আর এই ধস্তাধস্তির মধ্যে সেখানে রাখা কেরোসিনের একটি ক্যান উল্টে যায়। পুরো মেঝেতে তখন কেরোসিন ছড়িয়ে পড়ে। এখানে চোরটিও জানায় পিয়াকের বাবাই তাকে মাসুরির ঠিকানা দিয়েছে, আর পিয়াকের বাবাই তাকে প্যানোর সম্পর্কে সব তথ্য জানিয়েছে। এটা শুনে পিয়াক চোরটির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু চোরটি তার দিকে গুলি চালায়। যদিও সে সরাসরি পিয়াককে গুলি করেনি, তবে পিয়াককে সাবধান করে দেয় যে পিয়াক যতই প্রোটেক্টিভ শিল্ড বা ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করুক না কেন, তার গুলি পিয়াককে ভেদ করতে পারবে। আর এটা শোনার পরই পিয়াক আত্মসমর্পণ করে। অন্যদিকে আমরা মিনকে দেখতে পাই সে প্যানোরকে একটু ভয় পাচ্ছিল, আর প্যানোরের কাছে মিনকে দেখে বারবার টেবের কথা মনে পড়ছিল। যে জন্য মিন্ট প্যানোরকে বলে যে তার নিজের শক্তিগুলো ব্যবহার করা উচিত। যদি কেউ বারবার প্যানোরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে এবং জানেও যে প্যানোর তাদের মেরে ফেলার ক্ষমতা রাখে, তাহলে তার মানে তারা নিজেরাই মরতে চায়। আর যাই হোক না কেন, খারাপ মানুষের বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করা কোনো খারাপ কাজ নয়, কারণ ওই সিনিয়ররা পরে অন্য ছাত্রছাত্রীদেরকে একইভাবে নির্যাতন করবে। এদিকে আমরা পিয়াক এবং মাসুরিকে দেখতে পাই চোরটি তাদের দুজনকে বেঁধে রেখেছে। এমনকি পিয়াকের হাতে হাত করা পরিয়ে রাখা হয়েছিল, কিন্তু কোনোভাবে সে নিজের হাত ভেঙে নিজেকে মুক্ত করে ফেলে। ঠিক তখনই চোরটি আবার ফিরে আসে, আর পিয়াকের কাছে যে টোটেমটি ছিল সেটি নিয়ে নেয়, যার কারণে পিয়াক এতদিন ছুরির আঘাত এবং অন্যান্য অস্ত্রের হাত থেকে বেঁচেছিল। আর এরপর চোরটি যখনই নিজের সিগারেটটি নিচে ফেলে দেয়, কেরোসিনের সংস্পর্শে আগুন জ্বলে ওঠে। চোরটি নিজেও পুড়তে শুরু করে। পিয়াক দ্রুত মাসুরিকে মুক্ত করে বাইরে নিয়ে আসে। এমনকি তারা চোরটিকে ঘরের মধ্যে আটকে রাখে, কারণ তারা ভাবছিল যে চোরটি হয়তো মারা যাবে। এরপর পিয়াক মাসুরিকে হাসপাতাল নিতে চাচ্ছিল, কারণ চোরটি তাকে টর্চার করার সময় কোনোটি কিছু ব্যবহার করেছিল। এরপর পিয়াক দ্রুত প্যানোর কাছে যায়,
কারণ এই মুহূর্তে সবথেকে বড় বিপদে ছিল প্যানোর। মিন্ট নিজের বাড়িতে ফিরেই দেখে ওই সিনিয়ররা তার বাড়িতে অপেক্ষা করছে। আর এখানে আমরা জানতে পারি যে আসলে এই বাড়িটা মিন্টের নয়, এমনকি কলেজের নিজের পরিচয় সে পরিবর্তন করেছে। মানে এই মেয়েটি মিন্টই না। আসলে যে মেয়েটি প্যানোর সঙ্গে দাঁড়িয়ে ওই রাতে রেজাল্ট দেখছিল, ওই মেয়েটির নাম ছিল মিন্ট, আর এটা তারই বাড়ি। আর এই যে মেয়েটি রয়েছে যে মিন্ট পরিচয় দিয়েছে, সে ওই মেয়েটির পরিচয় ব্যবহার করছে। তবে এই মেয়েটি কে কোত্থেকে এসেছে এটা আমরা ধীরে ধীরে জানতে পারবো, কিন্তু আপাতত আমরা এই মেয়েটিকে মিন্ট বলে ডাকবো। যাই হোক, এই সিনিয়ররা মিন্টকে বলে যে তাকে প্যানোর উপর কুকুরের রক্ত ছুঁড়ে দিতে হবে, এমনকি তাকে একটি মন্ত্র পড়তে হবে, যার ফলে এমন একটি জিনিস সামনে আসবে যেটাকে প্যানোর সব থেকে বেশি ভয় পায়। আর মিন্ট যদি তাদের কথা না শোনে, তাহলে তারা কলেজের সবার সামনে মিন্টের আসল চেহারা প্রকাশ করে দিবে। তাই মিন্টকে বাধ্য হয়ে তাদের কথা মেনে নিতে হয়। তো সিন চলে পরবর্তী দিন। প্যানোর কলেজে গিয়ে জানতে পারে তাদের যে ইংরেজি শিক্ষিকা ভিলাই ছিল সে আত্মহনন করেছে, কারণ তাকে তার শিক্ষকতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনা শুধু এইটুকুই নয়, আসলে বিলাই প্রেগনেন্ট ছিল, আর টোন তাকে অ্যাবর্শন করতে বাধ্য করছিল। এমনকি সে বিলাইকে এমনও কিছু কথা বলেছিল যার মাধ্যমে বিলাই বুঝতে পেরেছিল যে টোন শুধু তার সঙ্গে সময় কাটাচ্ছে, শুধু শারীরিক সম্পর্কের জন্য তার কাছে আসতো। বিলাইয়ের মৃত্যুটা প্যানোরকে ভীষণভাবে আঘাত করে, যে জন্য সে নিজের রুমে চলে যায়। এমনকি রুমের দরজাটাও নিজ থেকে বন্ধ হয়ে যায়। এদিকে বাইরে মিন্ট কিতায়ের নির্দেশ মতো প্যানের উপর কালো জাদু করতে শুরু করে, আর তখনই ফ্যানের উপর থেকে প্যানোরের মুখের উপর কুকুরের রক্ত পড়ে, যে জন্য সে দুর্বল হয়ে পড়ে। মিন্টও তখন কিছু মন্ত্র পড়তে শুরু করে যেগুলো কিতায় তাকে দিয়েছিল। এর ফলে প্যানোর ক্লোজেটের ভেতরে টেপকে দেখতে পায়, কিন্তু আসলে সেটা টেপ নয়, এটা ছিল একটা আত্মা যে টেপের রূপ নিয়ে এসেছিল। মূলত এটা এমন একটা ডেমন ছিল যা সেই অভিশাপের সঙ্গে এসেছিল, আর তার অবস্থা ছিল ঠিক টেপের মৃত্যুর সময়কার মতো, অর্থাৎ তার শরীরের বিভিন্ন জায়গা থেকেও টিকটিকি বের হচ্ছিল। এটাই ছিল প্যানোর সব থেকে বড় ভয়, তার কাছের মানুষদের মৃত্যুর ভয়। এরপর সেই টেপের রূপধারী ডেমন প্যানোরের উপর আক্রমণ শুরু করে, আর তার আত্মাকে টেনে পড়ার চেষ্টা পর্যন্ত করে। এদিকে মিন পুরো ঘটনাটি একটি ক্যামেরায় রেকর্ড করছিল। তবে এর মধ্যে পিয়াক এসে পড়ে। সে প্যানোরের মুখ থেকে কুকুরের রক্ত মুছে দেয়, সাথে সাথে প্যানোর সেই আত্মা এবং ডেমনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। প্যানোরও জানতে পারে যে এই সব কিছু মিন্ট করেছে, তবে মিন্টের কথা তাকে বাধ্য হয়ে করতে হয়েছে, সিনিয়ররাই তাকে দিয়ে এটা করিয়েছে। তবে তারপরে প্যানোর খুবই দুঃখ পায় এবং মিনকে সেখান থেকে চলে যেতে বলে। আর মিন চলে যাওয়ার পর প্যানোর পিয়াককে বলে সে আর নিজের শক্তি নিয়ন্ত্রণ করবে না, যে তার সঙ্গে খারাপ করবে অথবা অন্য কাউকে নির্যাতন করবে প্যানোর তাকে কঠোরতম শাস্তি দিবে, আর শুরুটা হবে ওই সিনিয়রদেরকে দিয়ে। ঠিক তখনই আমরা চোরটিকে দেখতে পাই যে সে এখনও বেঁচে আছে, আর তার ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি সে এক অত্যন্ত শক্তিশালী হোয়াইট ম্যাজিক ব্যবহারকারী শিষ্য ছিল। এরপর আমরা নিককে দেখতে পাই, সে তার বাবার নিউজ পেপার কারখানায়, এমনকি সে প্যানোরের বিরুদ্ধে একটি প্রতিবেদন লিখেছিল যা সে পরবর্তী দিন তার সংবাদপত্রে ছাপতে চাচ্ছিল। সেখানে লেখা ছিল যে প্যানোর একটি শয়তান, আর সেই প্রতিবেদনের প্রথম পার্টে প্যানোরের কাল সদস্যদের সঙ্গে যা যা করেছিল সব কিছু লিখেছে। নিক তার বন্ধুদের কাছেও যায় যারা সেই কারখানায় ছিল, আর তার চলে যাওয়ার পরই একে একে সব কারখানার শ্রমিকগুলো অজ্ঞান হয়ে যেতে শুরু করে। এদিকে নিক এবং বাকিদের কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে প্যানোর এসে হাজির হয়, আর সে তাদেরকে এতটাই ভয় দেখায় যে সবাই তাকে দেখে পালাতে শুরু করে, কারণ তারা বুঝে গিয়েছিল যে কুকুরের রক্ত তাকে কোনোভাবে আটকাতে পারেনি। প্রথমে প্যানোর নিজের কালো জাদু ব্যবহার করে ম্যাকি এবং ফোনকে হত্যা করে। সে আগে তাদের দুজনের ভুবুরা তৈরি করে এনেছিল, সেই ডলগুলোর সাহায্যে সে তাদের শরীরকে একে অপরের সঙ্গে জুড়ে দেয়। এরপর এমনভাবে ডলগুলোকে মোচড়ায় যাতে তাদের শরীরের সব হাড়গুলো ভেঙে যায়, আর এভাবেই ওই দুজন মারা যায়। এখন ছিল মানোর পালা। মানোকে প্যানোর অত্যন্ত ভয়ঙ্করভাবে হত্যা করে। প্রথমে সে কালো জাদুর সাহায্যে মানোর মুখের ভিতর একটা টোটেম ঢুকিয়ে দেয়। এরপর তার মুখ টয়লেটের ভেতর চেপে ধরে, কারণ তারা প্যানোর সঙ্গে ঠিক এমনটাই করেছিল, যে জন্য মানো নিঃশ্বাসও নিতে পারছিল না। বাধ্য হয়ে তাকে সেটা গিলে ফেলতে হয়। আর এরপরে তার মুখ থেকে অসংখ্য জীবন্ত ইল বের হতে শুরু করে। একের পর এক ইল মানোর শরীরের ভিতরে সব কিছু খেয়ে ফেলে, যে জন্য মানোর মৃত্যু হয়। আর এইখানেই প্যানোর একটি জিনিস খুঁজে পায়। সে মানোর ওয়ালেটের ভেতর মানো এবং টোনের একটি ছবি দেখতে পায়, অর্থাৎ বিলাইয়ের সেই প্রেমিক টোন। আর এখানে একটি বিষয় জানা যায়, কলেজ ফান্ড থেকে বিলাইয়ের টাকা তুলেছিল টনি, কিন্তু সেটা করেছিল মানোর কথায়, কারণ মানো এবং টোনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। আর যেহেতু টোনের টাকার দরকার ছিল এবং মানোর বাবা ছিল ধনী, তাই টোনের অর্থের অভাব হওয়ার কোনো প্রশ্নই ছিল না। এসব কিছু সে প্রমাণ করার জন্যই করেছিল। আর প্যানোরই পুরো ব্যাপারটা বুঝে যায়। এরপর আমরা দেখতে পাই যে পিয়াক প্যানোরকে অনুসরণ করতে করতে সেই কারখানায় পৌঁছে গেছে। এদিকে বেঁচে ছিল শুধু নিক এবং কৃতাই, কিন্তু নিক কৃতাইকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আর প্যানোর একটি হাতুড়ি দিয়ে কৃতাইকে আঘাত করতে করতে অজ্ঞান করে ফেলে।
এমনকি সে কিতায়ের হাত পা মুখ বেঁধে দেয়। ঠিক তখনই প্যানোর ধাতুর তৈরি একটি কে অক্ষর নিয়ে আসে, কারণ কিতায়ের নামের অক্ষর ছিল কে। এই অক্ষর ব্যবহার করে মূলত সংবাদপত্রে ছাপানো হতো। প্যানোর একটি ব্লো টর্চের মাধ্যমে সেই ধাতব অক্ষরটিকে গরম করতে শুরু করে। এদিকে আমরাও জানতে পারি মুভির শুরুতে যাকে সংবাদপত্র কারখানার মালিকের সঙ্গে দেখানো হয়েছিল সে আসলে নিকের বাবা। আর তার সঙ্গে যে রহস্যময় লোকটি ছিল সে শুরুতে নিকের বাবাকে প্যানোর সম্পর্কে বলছিল সে অন্য কেউ নয়, পিয়াকের বাবা। যাই হোক, এরপর প্যানো সেই গরম ধাতুর অক্ষরটি কিতায়ের কপালে বসিয়ে দেয় আর এরপর গলিয়ে মুখের মধ্যে ঠেলে দেয়, যে জন্য কিতায়ের মৃত্যু হয়। সত্যি বলতে কিতায়ের মৃত্যুটি ছিল সব থেকে বেশি যন্ত্রণাদায়ক এবং ভয়াবহ। ঠিক তখনই সেখানে পিয়াক এসে পড়ে। সে প্যানোরকে থামতে বলে। তখনও নিক বেঁচে ছিল, তাই প্যানোর মেঝে থেকে নিকের রক্ত তুলে নেয়, যে রক্ত সম্ভবত পালানোর সময় আঘাত পাওয়ার কারণে বের হয়েছিল। আর সেই রক্ত নিজের কপালে লাগাতেই প্যানোর নিকের দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখতে শুরু করে, অর্থাৎ নিক কোথায় আছে, কি করছে, সবকিছু দেখছিল। এখন নিক তার বাবার কাছে উপরের অফিসে, আর তার সঙ্গে সেই রহস্যময় লোকটিও ছিল, যে অন্য কেউ নয়, পিয়াকের বাবা। যে জন্য প্যানোর তাকে ফলো করে উপরের অফিসে পৌঁছে যায়। আর সেখানেই দেখে যে নিকের বাবার কাছে প্যানোর আঁকা একটি ছবি এবং তার গল্প সম্পর্কিত সব কাগজপত্র রয়েছে। তাই প্যানোর অফিসে থাকা সব কাগজপত্র আগুনে জ্বালিয়ে দেয়। এরপর সে নিক এবং তার বাবাকেও আগুনে পুড়িয়ে হত্যা করে। আর এসব দেখে পিয়াকের বাবা সেখান থেকে যখন পালানোর চেষ্টা করে, পিয়াক তাকে থামায়, তাকে বকতে শুরু করে। কিন্তু পিয়াকের বাবা প্যানোর সম্পর্কে এতটাই খারাপ কথা বলছিল যে প্যানোর কোনোভাবেই তাকে আর ক্ষমা করতে পারত না। তাই পিয়াক যত অনুরোধই করুক না কেন, প্যানোর নিজের কালো জাদু ব্যবহার করে পিয়াকের বাবার পুরো বুকটি ছিঁড়ে তাকে হত্যা করে। আর এবার ঠিক সেই একই রকম পরিস্থিতি তৈরি হয় যেটা ছোটবেলায় হয়েছিল, অর্থাৎ যখন পিয়াকের মা মারা গিয়েছিল। পার্থক্য শুধু এটাই ছিল, সেই সময় প্যানোর পিয়াকের মাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এবার সে ইচ্ছাকৃতভাবে পিয়াকের বাবাকে তার চোখের সামনে হত্যা করেছে। তাই আগে পিয়াকের মনে যে ঘৃণা ছিল সেটা ছিল ভুল বোঝার কারণে, কিন্তু এবার সেই ঘৃণা সত্যিই জেগে উঠেছে। অর্থাৎ এখানেই তাদের ভালোবাসার সমাপ্তি ঘটল। এরপর প্যানো সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই চোরটি এসে পড়ে। তার শরীরের অর্ধেক অংশ আগুনে পুড়ে গিয়েছিল, আর সেখানে এসেছিল প্যানোর শক্তি কেড়ে নিয়ে তাকে থামানোর জন্যই, কারণ তার কাজই হলো ব্ল্যাক ম্যাজিককে ধ্বংস করা। তবে প্যানোর যেহেতু নিজের ইচ্ছায় শক্তিগুলো পায়নি, তাই চোরটি তাকে হত্যা করতে চাইছিল না। ঠিক তখনই মিন্ট নিজের গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর প্যানোরকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু চোরটি তাদের উপর একটি ট্র্যাকার ম্যাজিক ব্যবহার করে দিয়েছিল, ফলে তারা যেখানেই যাক না কেন চোরটি তাদের অবস্থান জানতে পারবে। এরপর মিন্টের বাড়িতে পৌঁছে প্যানো সেখানে একটি মেয়ের স্পিরিট দেখতে পায়। এমনকি সে জানতে পারে যে মিন্ট আসলে সেই বাড়ির আসল মালিকদের এবং এই মেয়েটিকে হত্যা করে সেখানে বসবাস করছে। আর মিন্ট নিজেও এই বিষয়টি স্বীকার করে। যেমনটা আগেও বলেছি যে যেই মেয়েটিকে হত্যা করা হয়েছিল, যার মা বাবাকে হত্যা করা হয়েছিল, আর যার পরিচয় মিন্ট ব্যবহার করছে, সে অন্য কেউ নয়, মুভির শুরুতে রেজাল্ট দেখার সময় যে মেয়েটিকে দেখানো হয়েছিল ওই মেয়েটি। সে প্যানোরকে সেই মেয়েটি এবং তার বাবা মায়ের মৃতদেহ দেখায়। এরপরই মিন্ট তার নিজের রূপে ফিরে আসে। চোরটিও তাদের অনুসরণ করতে করতে সেখানে পৌঁছে যায়। প্যানোর তখন নিজে সেই সিনিয়রদের আত্মাগুলোকে চোরটির উপর আক্রমণ করতে পাঠায়, কিন্তু চোরটি তাদের সবাইকে তাড়িয়ে দেয়। মূলত তার কাছে ব্ল্যাক ম্যাজিকের নিখুঁত প্রতিরোধ ছিল। তাই এবার প্যানোর নিজেই চোরটির উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু চোরটি প্যানোরকে দুর্বল করে দেয়, এমনকি তার শরীর থেকে শক্তিগুলো আলাদা করে বের করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে মিন্ট এসে পড়ে। সে চোরটির উপর অসংখ্য পোকামাকড় ছুঁড়ে দেয়, আর সেই পোকাগুলো চোরটির শরীরের মধ্যে ঢুকে পড়ে। এরপর সে একটি ছুরি দিয়ে চোরটির হাত মেঝের সঙ্গে গেঁথে দেয়। অর্থাৎ এই মেয়েটির আসল এবং ভয়ঙ্কর রূপটি দেখতে পাই, যেখানে দেখা যায় মিন্টের পুরো মাথাটাই পচে যাচ্ছিল, আর সে সেটাকে ঢাকার জন্য একটি উইক ব্যবহার করত। এদিকে মিন্টের করা কালো জাদুর কারণে চোরটিও ধীরে ধীরে মারা যাচ্ছিল। প্যানোর তখন চোরটির উপর করা সেই কালো জাদু নিজের মধ্যে শোষণ করতে শুরু করে। ঠিক তখনই আমরা চোরটির ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তার যে গুরু ছিল সে তার উপর হিপনোটিজম করে তার উপর খারাপ কাজ করত। কিন্তু একদিন চোরটি সহ্য করতে না পেরে জাদুর প্রভাব থেকে বেরিয়ে এসে রাগের মাথায় নিজের গুরুকে হত্যা করে, যে নিজে হাতে তাকে ওই হোয়াইট ম্যাজিক শিখিয়েছিল। আর ওই ঘটনার পর চোরটি পুলিশ একাডেমিতে ভর্তি হয় এবং কঠোর পরিশ্রম করে একজন পুলিশ অফিসার হয়ে ওঠে। কিন্তু আইন তো কেবল শুধুমাত্র প্রমাণের ভিত্তিতে বিচার করে, আর ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রমাণ অবশিষ্ট থাকে না, যে জন্য যারা মানুষের ক্ষতি করে তাদের আদালত বা আইন অনেক সময় শাস্তি দিতে পারত না। তাই ওই সকল মানুষদের শাস্তি দেওয়ার জন্যই চোরটি হোয়াইট ম্যাজিক চর্চা করতে শুরু করেছিল। আর এ পর্যন্ত সে অসংখ্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহারকারীকে মেরেও ফেলেছে। তো এরপর আমরা দেখতে পাই যে মিন্ট চোরটির উপর যে কালো জাদু করেছিল, প্যানো সেটা শোষণ করার আগেই মিন্ট চোরটিকে হত্যা করে ফেলে। আর এখানেই আসে এই মুভির সব থেকে বড় চমক, যেখানে আমরা জানতে পারি যে মিন্টের পরিচয় ব্যবহার করছে সে কিভাবে প্যানোর এত কাছে এলো।
কিভাবে তাদের মধ্যে গভীর বন্ধন তৈরি হয়েছিল। মেয়েটি জানায় সে আসলে প্যানোরির বড় বোন, মানে তাদের দুজনের বাবা একজনই, অর্থাৎ সেই প্রিন্সিপাল। তবে তাদের মায়েরা আলাদা। কিন্তু যখন এই মিন্টের বাবা জানতে পারে যে মিন্টের মা কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে, তখন সে মিন্টের মাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু ওই দুর্ঘটনায় মিন্টের মা মারা গেল। গর্ভের সন্তান মানে মিন্ট বেঁচে গিয়েছিল আর বহু বছর সে সাধারণ বাচ্চাদের মতো জীবন কাটিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন তার ভেতরে থাকা সুপ্ত যে শক্তি ছিল সেটি জেগে উঠতে শুরু করে, যে শক্তি আসলে প্রিন্সিপালের একটা অংশ ছিল। আর ওই ঘটনাটি ঘটেছিল সেই দিন যেদিন পার্ট 1-এর শেষে প্রিন্সিপাল প্যানোরের কাছ থেকে নিজের শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। আর ওই শক্তি স্থানান্তরের সময় মিন্টের শক্তিগুলো জেগে ওঠে। কিন্তু তারপর থেকে মিন্টের মাথা পচতে শুরু করে আর ধীরে ধীরে তার পুরো শরীরটা পচে যাচ্ছে। কিন্তু এরপর তার সঙ্গে এক অত্যন্ত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক ব্যবহারকারী দেখা হয়। সেই ব্যক্তি তাকে প্যানোর সম্পর্কে জানায় এবং এটাও বলে যদি সে প্যানোরের শক্তি নিজের মধ্যে নিতে পারে তাহলে সে আবার সুস্থ হয়ে যাবে। আর ওই দিন থেকেই মিন্ট প্যানোরকে অনুসরণ করে আসছিল। আর এতদিন পর্যন্ত আমরা মিন্ট নামে যাকে জেনে এসেছি, আসলে ওই মিন্টকে সেই হত্যা করেছিল। আর সে ইচ্ছাকৃতভাবেই প্যানোরের বন্ধু হয়েছিল। এমনকি বোর্ডের উপর ওই ফটোগুলো এবং প্যানোরের বইয়ের ভেতর টেপ এবং প্যানোরের ওই ছবিটাও সেই রেখেছিল, যাতে প্যানোরের স্মৃতি ফিরে আসে আর তার শক্তিগুলো আবার জেগে ওঠে। এমনকি চ্যাম্পকেও সেই হত্যা করেছিল, যাতে চ্যাম্পের বন্ধুরা ভাবে যে তাকে প্যানোর মেরেছে। আর এরপর তারা প্যানোর উপর আক্রমণ করবে, ফলে প্যানোরের শক্তি আবার ফিরে আসবে। আর এই পুরো পরিকল্পনার জন্য মিন্ট নিজেও অনেক বড় ঝুঁকি নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার সেই ঝুঁকি সফল হয়েছে। তাই মিন্ট এখন প্যানোর শক্তি শোষণ করতে শুরু করে। সে প্রায় প্যানোর সমস্ত শক্তি কেড়ে নিয়েছিল। কিন্তু ঠিক তখনই প্যানো নিজের মনের ভেতরে নোয়ানকে দেখতে পায়। নোয়ান তাকে মনে করিয়ে দেয় কেন প্যানোর এই শক্তিগুলো পেয়েছিল। আর যদি এই শক্তি মিন্টের হাতে চলে যায় তাহলে অসংখ্য নিরীহ মানুষ মারা যাবে। তাই সে প্যানোরকে নিজের শক্তি আবার ফিরিয়ে নিতে বলে। আর এরপর মিন্ট যখন একটি ছুরি দিয়ে প্যানোরকে হত্যা করতে যাচ্ছিল, প্যানোর আবার জেগে ওঠে। সে মিন্টের কাছ থেকে নিজের শক্তিগুলো ফিরিয়ে নিতে শুরু করে। শুধু নিজের শক্তিই নয়, মিন্টের শক্তিগুলো সে শোষণ করে নেয়। আর শেষ পর্যন্ত মিন্টের শরীর পচে গিয়ে ধ্বংস হয়ে যায়। এরপর প্যানোর যখন সেখান থেকে চলে যাবে, তখনই পিয়াক এসে পড়ে। পিয়াক মূলত প্যানোরকে হত্যা করতে এসেছিল, কারণ মাসুরি তাকে বলেছিল যদি কোনোদিন প্যানোরের শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তাকে থামানোর একমাত্র উপায় হলো তাকে হত্যা করা। কিন্তু পিয়াক তাকে মারতে পারে না, যে জন্য প্যানোর সেখান থেকে চলে যায়। ঠিক এক ঝলক আলোর মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। এরপর আমাদের প্যানোরকে দেখানো হয় যে নিজেকে সুস্থ করতে মাসুরির কাছে গিয়েছে, আর এরপর আবার সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে পিয়াককে দেখানো হয় পিয়াক সেই মঙ্কের কাছে গিয়ে নিজেও মঙ্ক হতে চাচ্ছে। আর এভাবেই যেই পিয়াক এতদিন ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে নিজেকে রক্ষা করত, শেষ পর্যন্ত শান্তির পথটি বেছে নেয়। ঠিক তখন আমরা প্যানোরকেও দেখতে পাই, যে শেষবারের মতো পিয়াককে দেখতে এসেছে। আর প্যানোর যখন শহরের দিকে যাওয়া একটু অটোরিকশা উঠে বসে, তখন প্যানোরের পাশে তার মা নোয়ানকেও দেখা যায়। অর্থাৎ তারা দুজন সবসময় একসঙ্গে থাকবে, কারণ তারা দুজন আসলে এক। এরপর আমাদের প্যানোর 2-এর একটি পোস্ট ক্রেডিট দৃশ্য দেখানো হয়, যেখানে বোঝানো হয় যে প্যানোর খারাপ মানুষদের শাস্তি দেওয়া বন্ধ করেনি। আর তার একটি উদাহরণ ছিল টোন, যেখানে আমরা দেখতে পাই বিলাই আত্মহত্যা করার পর টোন নিশ্চিন্তে বসে একটি ডেজার্ট খাচ্ছিল। আর এই ডেজার্টটা তার কাছে কেউ পাঠিয়েছিল, কিন্তু সে জানতো না সেই ডেজার্টের ভেতরে বিলাইয়ের দেহাবশেষ অর্থাৎ তার অস্থি মিশিয়ে দেওয়া হয়েছিল। আর ওই ডেজার্ট অন্য কেউ নয়, প্যানোর নিজে পাঠিয়েছিল। কারণ আপনাদের নিশ্চয় মনে আছে প্রথম পার্টে প্যানোর ডেজার্ট বানাতো, আর এখন টোন যখন সেই ডেজার্টটি খায় তখন সেখান থেকে বিলাইয়ের অস্থি এবং চুল বেরিয়ে আসতে শুরু করে। আর ঠিক তখনই নিজের প্রতিশোধ নেওয়ার জন্য বিলাইয়ের আত্মাও সেখানে উপস্থিত হয়। এরপর টোনের শুধু যন্ত্রণা ভরা চিৎকার শোনা যায়, যার অর্থ সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। আর এখান থেকে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি প্যানোর সিনেমার আরও একটি পার্ট আসবে। তো যখন আসবে তখন আমি আপনাদের জন্য এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো। আপাতত এই মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।